হ্যালো সিনেমা লাভার্স, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই আছেন। আর আপনার জন্য নিয়ে এলাম আজকে আরো একটি দুর্দান্ত সিনেমার ঘটনা। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম টু মুভি ব্রেক পয়েন্ট। একজন মানুষ অদ্ভুতভাবে একটি বাড়ির দিকে তাকিয়েছিল। পরনে ছিল হলুদ রেইনকোট। এরপরের দৃশ্যে আমরা আশা নামের একটি মেয়েকে তার মায়ের সাথে দেখি। তারা একসাথেই শুয়েছিল। তার মা তাকে বলে, যখন তোমার বিয়ে হবে তখন তুমি আমাকে ছেড়ে চলে যাবে। আশা বলে, না, আমি সব সময় তোমার সাথে থেকে তোমারই সেবা করতে চাই। তার মা অনেক অসুস্থ ছিল। হঠাৎ করে আমরা আশাকে একা দেখতে পাই, অর্থাৎ সে এতক্ষণ তার মাকেই কল্পনা করছিল। তার মা মারা গেছে। আশা একজন নার্স। একদিন সে হেঁটে হেঁটেই তার হসপিটালে যাচ্ছিল। এই সময় পেছন থেকে একটি মেয়ে তাকে ডাকে। তার নাম ছিল রুম। সে আশাকে বলে, তোমার মা আমার সাথে দেখা করে আর সে তোমার সাথে কথা বলতে চায়। আশা বলে, এটা তো সম্ভব নয়, আমার মা মারা গেছে। একথা বলে সে যখন যাচ্ছিল, রুম পুনরায় তাকে ধরে। সে আশাকে তার মায়ের আংটির ব্যাপারে বলে, যেটা আশার নানি আশার মাকে বিয়ের আগে দিয়েছিল। অবাক করার বিষয়টি হলো, এই আংটির কথাটি আশা ছাড়া কেউ জানে না। তাই সে রুমের কথা বিশ্বাস করে। সে রুমের সাথে তার বাড়িতে যায়। এখানে আমরা বুঝতে পারি রোম এক ধরনের কবিরাজ। এরপরে রোম তার ক্ষমতার মাধ্যমে আশার মাকে ডেকে আনে। আশা কেঁদে কেঁদে তার কাছে ক্ষমা চায়, কেননা তার মৃত্যুর সময় আশা বাড়িতে ছিল না। এর পরের দৃশ্যে আমরা শান্তি নামের একটি মেয়েকে দেখতে পাই। হঠাৎ করে তার ঘুম ভেঙে যায়। এখানে সে অদ্ভুত কিছু একটা অনুভব করে। সে পুরো ঘরে একা ছিল। এদিক ওদিক তাকাতেই ওপরে একটি ভয়ঙ্কর মুখ তার দিকে তাকিয়ে আছে। ভয় পেয়ে সে কম্বল দিয়ে মুখটি ঢেকে ধরে। এরপর আবার তাকানি দেখে সেই ভয়ঙ্কর জিনিসটি নিচে নেমে এসেছে। সে ধীরে ধীরে শান্তির দিকে এগিয়ে আসে। এরপরে আমরা হসপিটাল দেখি। শান্তি এখানে নার্স হিসেবে কাজ করত। তারা সকলে শান্তির ব্যাপারে কথা বলছিল, কেননা অনেকদিন হয়ে গেছে শান্তি তার কাজ ছেড়ে দিয়েছে, কিন্তু তারপর থেকে তাকে আর দেখা যায়নি। এদিকে রামা আসে আশার কাছে। তাদের মধ্যে বিশেষ কোনো সম্পর্ক রয়েছে। রামা তার কাছে ক্ষমা চায়, কারণ যেদিন আশার মা মারা যায় সেদিন আশা রামার সাথেই ছিল। সেদিন আশা যদি রামার সাথে না থাকতো তাহলে হয়তো আশা তার মাকে বাঁচাতে পারত। আর তাই রামা এর জন্য নিজেকে দোষারোপ করে। পরের দিন আশা তার ব্যাগ গুছিয়ে নেয়, কেননা সে নার্স হিসাবে এক বৃদ্ধ মানুষের বাড়িতে যাবে তার দেখাশোনা করার জন্য, যেখানে আগে শান্তি কাজ করত। কিন্তু শান্তি তো চাকরিটা ছেড়ে দিয়েছে। তাই আশা সেই বাড়িটা পৌঁছায়। সেখানে তার দেখা হয় ইলহামের সাথে। সে জানায় বাড়িতে সে, তার স্ত্রী মিয়া ও বৃদ্ধ বাবা থাকে। আশাকে তার বাবা অর্থাৎ ইসমাইলের দেখাশোনা করতে হবে। আশা রুমে ঢুকা মাত্রই তার জিনিসপত্র গোছাতে থাকে। এরপরে ইসমাইলের সেবা করতে থাকে। কিন্তু ইসমাইল কোনোভাবেই খাবার খেতে চাচ্ছিল না। তাকে দেখে মনে হচ্ছিল সে চাচ্ছেই না সে সুস্থ হোক। রাতে রামা আশার সাথে ভিডিও কলে কথা বলে। আশা ক্যামেরার সামনে থেকে কিছু সময়ের জন্য সরে যায়। তখন রামা পিছনে দেখতে পায় সেই ভয়ঙ্কর মুখটি, যেই মুখটি শান্তি দেখেছিল। অর্থাৎ শান্তি যখন এখানে কাজ করত তার সাথেই এই ঘটনা ঘটেছিল। রামা মনে করে এটা হয়তো তার চোখের ভুল, তাই সে আশাকে কিছুই বলে না। পরদিন আশা বাগানের দুটো কবর দেখতে পায়। একটি ছিল ইসমাইলের বড় মেয়ে, আরেকটা ছিল তার স্ত্রীর। তার বড় মেয়ে 13 বছর বয়সে মারা গিয়েছে। কবরে দাঁড়িয়ে আশা যখন বাইরের দিকে তাকায় তখন দেখে ইসমাইল তার দিকে তাকিয়ে আছে, যেটা ছিল অস্বাভাবিক, কেননা সে তো বিছানা থেকে উঠতেই পারত না। এমনটা দেখে আশা দৌড়ে যায়। রুমের ভেতরে গিয়ে দেখে ইসমাইল তো বিছানায় ঘুমিয়ে আছে। তাহলে তার দিকে তাকিয়েছিল কে? এদিকে রামা খুঁজতে খুঁজতে শান্তির বাড়িতে চলে আসে। সে যখন বাড়ির ভেতরে ঢুকে দেখে শান্তির লাশ সেখানে পচে আছে। লাশটি দেখেই বোঝা যাচ্ছিল যে শান্তি প্রচন্ড ভয়ে সেখানে মারা গেছে। এমনকি তার মৃত্যু বেশ কয়েকদিন আগেই হয়েছে। রামা ব্যাপারটি জানানোর জন্য আশাকে ফোন করে। তখন আশা ঘরে একাই ঘুমিয়েছিল। হঠাৎ কেউ একজন তার মাথায় হাত বুলিয়ে দেয়। শান্তির মতো তারও ঘুম লেগে যায়। চোখ খুলে দেখে ঘরে কেউ ছিল না। এই জন্য সে ধীরে ধীরে খাটের নিচে দেখে সেখানে একটি কাগজ ছিল।
সে কাগজটি নেয়ার জন্য হাত বাড়ায়। হঠাৎ সে উপর থেকে কিছু একটা শব্দ শুনতে পায়। পাশে তাকাতেই দেখে কেউ একজন পা নামিয়ে খাটে বসে আছে। অন্য পাশ থেকে নেমে আসে সাদা লম্বা চুল। আশা ভয়ে চিৎকার করে ওঠে, কিন্তু এর সকল কিছুই ছিল তার স্বপ্ন। সেদিন পুনরায় ইসমাইল তার খাবার ফেলে দেয়। আশা পরিষ্কার করতে গিয়ে দেখতে পায় ইসমাইলের খাটের নিচে স্বপ্নে দেখার মতো একই রকমের কাগজ সেখানে পড়ে আছে। সে কাগজটি নিয়ে ডাস্টবিনে ফেলে দেয়। এদিকে রামা একা ওয়াশরুমে ছিল। হঠাৎ বিদ্যুৎ চলে যায়। বাইরে কেউ ছিল না, কিন্তু মনে হচ্ছিল সে কাউকে ওখানে দেখেছে। দরজাটিও বাইরে থেকে লক করা। পালানোর কোনো পথ নেই। এমন সময় সে দেখে শান্তি হাওয়ায় ভাসতে ভাসতে তার দিকে এগিয়ে আসছে। হঠাৎ সবকিছু স্বাভাবিক হয়ে যায়। সে অনেক ভয় পেয়ে যায়। অন্যদিকে আশা খাটের নিচে পুনরায় কাগজ দেখতে পায়। এরপর সে ওই কাগজের ছবি তুলে রওনা হয় রুমের কাছে। তার সাথেই ছিল রামা। আশা ছবিটি রুমকে দেখায়। রুম বলে এটি একটি তালিসমান। তালিসমান মূলত সুরক্ষার জন্য ব্যবহার করা হয়। সে ধারণা করে হয়তো মিস্টার ইসমাইল এই তালিসমানের জন্যই অসুস্থ হয়ে রয়েছে। তোমাকে অবশ্যই এগুলো পুড়িয়ে ফেলতে হবে। এরপর সে রামাকে জিজ্ঞাসা করে তার কি রাশি। রামা জানায় তার রাশি হচ্ছে লিওন টুইস্টে, যেটা শুনে সে বলে এটি অনেক ভালো একটি রাশি। খুব কম মানুষেরই এই রাশিটি রয়েছে। এরপর সে আশাকে একটি কাগজ দেয়। সে আশাকে আরো বলে যখন তুমি তালিসমানগুলি পড়াবে তখন এই কাগজের লেখাগুলো পড়তে থাকবে। এরপর তারা সেখান থেকে বেরিয়ে পড়ে। বাসায় এসে আশাইতে তালিসমান পুড়িয়ে কাগজের লেখাগুলি পড়ছিল। তখন বাইরে থেকে মীরা দরজা ধাক্কাতে শুরু করে। সে ভেতরে ঢুকে সবকিছু দেখে ফেলে। এরপর সে আশাকে সতর্ক করে সে যদি এরপরে এমনটা আবারও করে তাহলে তাকে চাকরি ছেড়ে চলে যেতে হবে। এদিকে রাতে আশা শুয়েছিল। হঠাৎ সে তার মাকে দেখতে পায়। মনে হচ্ছিল তার মায়ের আত্মা আলমারির দিকে কিছু একটা বোঝাতে চাচ্ছে। তাই আশা উঠে আলমারিটি সরাতেই দেখে তার পেছনে আছে একটি দরজা। সে ওই দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে উপর একটি রুমে আসে, যেখানে কালো জাদু করার বেশ কিছু জিনিসপত্র ছিল। এরপর সে মোবাইল বের করে সবকিছু ছবি তুলে নেয়। অন্যদিকে রামা তার ঘরে শুয়েছিল। এখানে সে পুনরায় শান্তিকে দেখতে পায়। বয়সে কাঁপতে কাঁপতে কম্বলটি জড়িয়ে নেয়। হঠাৎ তার ঘুম ভেঙে যায়। এটি তার দুঃস্বপ্ন ছিল। এমন সময় সে বিছানায় একটি তালিসমান খুঁজে পায়। সে দ্রুত তালিসমানটি নিয়ে জানালাটি নিচে ফেলে দেয়। পরের দিন মিয়া সেই দরজাটি দেখতে পায়। সে এটি আগে কখনো দেখেনি। এই জন্য সে এই বিষয় নিয়ে ইলহামের সাথে ঝগড়া করতে শুরু করে, কেননা ইলহাম এই ব্যাপারে তাকে আগে কিছু জানায়নি। এরপর সে কল করে টার্টুকে। টার্টু একজন কবিরাজ। অন্যদিকে রামা যায় রুমের কাছে, কেননা সে এখন প্রায় স্বপ্নে শান্তিকে দেখতে পাচ্ছে। অন্যদিকে এতক্ষণে টার্টু বাড়িতে আসে। এখানে আমরা জানতে পারি ইসমাইল একসময় অনেক গরিব ছিল। সে ধনী হওয়ার জন্য বাড়িতে একটি ব্ল্যাক ম্যাজিক করে, যার ফলে সে খুব দ্রুত ধনী হয়ে যায়। কিন্তু এজন্য তাকে নির্দিষ্ট কয়েক বছর পর পর আপন কিছু হারাতে হবে। ধনী হওয়ার 8 বছর পরে সে প্রথম তার মেয়েকে হারায়। কেউ বলতে পারে না তার মেয়ে কি রোগে আক্রান্ত হয়ে মারা গেছে, তবে ইসমাইল বুঝে গিয়েছিল তার মেয়ে মারা গেছে এই কালো জাদুর কারণে। তার 8 বছর পরেই মারা যায় ইসমাইলের স্ত্রী। ইসমাইল বুঝতে পারে এই 8 বছর পরে মারা যাবে তার ছেলে ইলহাম। এই জন্য সে ওই কালো জাদুর শয়তানকে এই লুকোনো ঘরের ভেতরে আটকিয়ে ফেলে। আর এই জন্য ধীরে ধীরে ইসমাইল অসুস্থ হয়ে পড়ে। আশায় সবকিছু উপর থেকে দেখছিল। সে সকল কিছু ছবি তুলে রামার মাধ্যমে রুমকে দেখাচ্ছিল। ওদিকে শহরে ওই গোপন রুমে প্রবেশ করে। তারপর সেখানে তার রিচুয়াল শুরু করে। এমন সময় সেই শয়তান আত্মাটি আশার উপরে ভর করে। এমনকি দেখে রুম রামাকে একটি কাগজ দিয়ে বলে আজকে রাতে টার্টো একটি বিশেষ রিচুয়াল করতে চলেছে। তখন তোমাকেই আশার সাথে এই লেখাগুলো বারবার পড়তে হবে, তবে আশাকে বাঁচানো সম্ভব। কথা শোনা মাত্রই রামা বেরিয়ে পড়ে। অন্যদিকে আশা ধীরে ধীরে টার্টোর দিকে এগিয়ে আসতে থাকে। তাদের মধ্যে লড়াই শুরু হয়। টার্টোর সহযোগীরা আশাকে ধরে ফেলে। এখানে আশা অদ্ভুত কণ্ঠে বলতে থাকে, এটা আমার বাড়ি, তুই এখানে কেন এসেছিস? টার্টো বলে, তুই অনেক প্রাচীন ভাষা ব্যবহার করছিস, তোর নাম কি? তখন আশা বলতে থাকে, আমার নাম জানার
তোর কোনো দরকার নেই, আমিও তোর মতোই। পার্থক্য হচ্ছে আমি অমর, তুই এখান থেকে চলে যা। এটা কিন্তু আমার এলাকা। এখানে টাট্টু তার শক্তি দিয়ে আশার মুখ থেকে একটি সুতো বের করে নিয়ে আসে। এমনটা করতেই আশা বমি করে ফেলে। এটা করতেই তার ভেতর থেকে সেই শয়তানটি বেরিয়ে যায়। টাট্টু ইলহাম ও মিয়াকে বলে, আজ রাতে আমার এখানে একটি বিশেষ রিচুয়াল করা প্রয়োজন। রাতে রিচুয়ালের প্রস্তুতি নেওয়া হয়। এদিকে রামা চুপ করে গেটের উপর দিয়ে বাড়িতে প্রবেশ করে। এরপর বাড়ির ভেতরে ঢুকে আশা রুমে যায়। আশাকে বেঁধে রাখা হয়েছিল। রামা আশার বাঁধন খুলে দেয়। এরপর তারা দুজন একসাথে কাগজে লেখাগুলো করতে শুরু করে। উপরে টাটু তার রিচুয়াল করছিল আর নিচে তারা কাগজটি পড়ছিল। টাটু তার রিচুয়াল শেষ করে। কারো আশার শব্দ পেয়ে রামা পুনরায় আশার হাত পা বেঁধে খাটের নিচে ঢুকে পড়ে। সে দেখে টাটুরা রুমের ভেতরে ঢুকেছে। তারা আশাকে দেখার পরে সেখান থেকে চলে যায়। রামা খাটের নিচ থেকে বের হওয়ার সময় আশার ব্যাগে কিছু কাগজ দেখতে পায়। যে কাগজে লেখা ছিল, এই কাগজের লেখাটি শুক্রবার ইসমাইলের খাটের নিচে বারবার পড়তে হবে, তারপর আমি তোমাকে এখান থেকে নিয়ে আসবো। আশাকে বাঁচানোর জন্য যে কাগজটি দেওয়া হয়েছিল সেই কাগজের লেখা আর এই কাগজের লেখা প্রায় একই রকম। সে বুঝতে পারে না এই রহস্য কি। সে আশাকে বলে, আমি ফিরে আসবো। এরপর তালিসমানগুলো নিয়ে সে বাড়ির বাইরে বেরিয়ে যায়। এদিকে আমরা রোমকে দেখি। সে অদ্ভুত ধরনের একটি রিচুয়াল করছিল। সেখান থেকে হঠাৎ একটি অস্বাভাবিক শক্তি উড়ে যায় ইসমাইলের বাড়িতে। আত্মাটি বাড়ির ভেতরে প্রবেশ করে। এদিকে আশার জ্ঞান ফিরে সে অনেকটাই সুস্থ। উপরের সেই নিষিদ্ধ রুমের ভেতরে আসে। তখনই পাশ থেকে তার মায়ের আত্মা বলে, আশা আমাকে সাহায্য করো। আশা ধীরে ধীরে তার মায়ের আত্মার দিকে এগিয়ে যায়। ওদিকে মিয়ার ঘুম ভেঙে যায়। সেও হাঁটতে হাঁটতে লুকিয়ে রাখা সেই রুমের দিকে যায়। রুমে ঢোকা মাত্র সে দেখে একটি জানালার পাল্লা বাতাসে পাড়ি খাচ্ছিল। এই জন্য সে জানালার দিকে যেতে থাকে। হঠাৎ পেছন থেকে কেউ একজন ধাক্কা দিলেই সে জানলা দিয়ে নিচে পড়ে যায়। এরপর ঘুম ভাঙে ইলহামের। সে দেখতে পায় তার স্ত্রীর লাশ মাটিতে পড়ে আছে। ইলহাম ভাবে হয়তো তার বাবা মিয়াকে হত্যা করেছে। এজন্য সে একটি ধারালো কুড়োল হাতে নিয়ে ছুটতে থাকে। এদিকে রামা আসে রুমের কাছে। রুম তাকে বলে, আমি জানতাম তুমি আসবে। রামা তালিসমান গুলো হাতে নিয়ে বলে, এগুলো কি? আমি জানি এগুলো তোমার। তুমি এগুলো কেন আশাকে দিয়েছ? তোমার প্ল্যানটা কি? অন্যদিকে ইলহাম তার বাবাকে সেই লুকিয়ে রাখা ঘরে খুঁজে পায়। তার বাবা উন্মাদের মতো হেসে যাচ্ছিল। এদিকে রোমও রামার উপরে আসছিল। এরপরে সে বলতে শুরু করে, অনেক বছর আগে ইসমাইল তার মাধ্যমে কালো জাদু করে ধনী হয়েছে। তার ঘরে যে আত্মাটি আছে সেটি আমার পালিত আত্মা। কিন্তু পরবর্তীতে ইসমাইল সে আত্মাটিকে বন্দী করে ফেলে। আর বাড়িতে তালিসমান গুলো ছিল বলে আমি বাড়িতে প্রবেশ করতে পারতাম না। তাই আমি শান্তির সাথে দেখা করি। তাকে সে বাড়িতে পাঠায় তালিসমানের ক্ষমতাগুলি ধ্বংস করার জন্য। কিন্তু সে ব্যর্থ হয়। এজন্য আমি দেখা করি আশার সাথে। আশা তোমার সাহায্য পেয়ে আমার কাজটি খুব ভালোভাবে করেছে। এখন ওই বাড়িতে কাজীমানের আত্মা মুক্ত। সে এক এক করে সকলকে শেষ করার মৃত্যু খেলা শুরু করে দিয়েছে। রুমের হাতে একটি ধূপ ছিল, যেটির ধোঁয়া রামার নাকে যেতেই সে দ্রুত জ্ঞান হারিয়ে ফেলতে থাকে। ওদিকে ইলহাম তার বাবাকে মেরে ফেলার চেষ্টা করছিল। হঠাৎ একটি ফাঁসির দড়ি তার গলায় লেগে যায়। সে ফাঁসিতে ঝুলে তার বাবার সামনে ছটফট করতে করতে মারা যায়। এদিকে রোম রামার পুরো শরীরে কাফনের কাপড় পেতে দেয় আর বলতে থাকে, তোমার এতে বেশি কষ্ট হবে না। এরপরে রোম হাতে একটি ব্যাগ নিয়ে ঘর থেকে বেরিয়ে আসে। তারপর আমার স্কুটার নিয়ে বেরিয়ে যায়। ওদিকে আশা ইসমাইলের শরীরে পেট্রোল ঢালে। এরপর ধরিয়ে দেয় আগুন। ইসমাইল সেখানে আগুনে পুড়ে মারা যায়। আশা তার সামনে বসে অজরে কেঁদে যাচ্ছিল। এই পুরো বাড়িতে একমাত্র সে ছাড়া আর জীবিত কেউ নেই। হঠাৎ সবকিছু অন্ধকার হয়ে যায়। মনে হচ্ছিল সে সামনে কাউকে দেখতে পাচ্ছে, যার চুল অনেক বড় ছিল। আশা এমন ভয়ঙ্কর দৃশ্য দেখা মাত্রই প্রতিনিয়ত কাঁপতে থাকে। এদিকে আমরা দেখি রোম বাড়ির ভেতরে আসে। এসে সে সবার লাশ দেখতে পায়। এরপর সে ব্যাগ থেকে বের করে রামার কাটা মাথা। সে মাথা নিচু করে বলে, হে আমার প্রভু, আমার এই উপহারটি গ্রহণ করুন। এখানে পিয়ন টুইস্টে জন্ম নেওয়া একজনের মাথা রয়েছে। এর বিনিময়ে আপনি আমার সাথে থেকে আমাকে রক্ষা করুন। আমি আপনার কাছে মাথা নোয়াচ্ছি। এরপর আমরা সেই শয়তানের মাথাটি দেখতে পাই। আর সে বলতে থাকে, তুমি কি জানো
তোমার সাথে যাবার বিনিময়ে আমাকে কি দিতে হবে? রুম বলে, আমি জানি, আমি আমার সারা জীবন আপনার যা লাগবে তাই দেওয়ার চেষ্টা করব। এরপর সে চোখ তুলে তাকায়, তারপর একটি বিশেষ ছুরি হাতে নেয়। এটি তার কাছে থাকা মানে ওই আত্মাটি তার সাথে থাকা। এদিকে আশার সবকিছু দেখে অজোরে কেঁদেই যাচ্ছিল। এখন আমরা অতীতের একটি দৃশ্য দেখতে পাই। আশা রুমকে বলছিল সে তার মায়ের সাথে দেখা করতে চায়। রুম বলে, আমি তোমাকে তা দিতে পারবো, কিন্তু তার বিনিময়ে আমাকে একটি কাজ করে দিতে হবে। মুভির শেষে আমরা দেখতে পাই রুম ছুরিটি সহ একটি সোনালী বস্তু কাঠের বাক্সের ভিতরে রাখছিল, অর্থাৎ তার কাছে এখন কাজিমান সহ আরো কিছু আত্মা রয়েছে। এরপর আমরা দেখি আশা তার বাড়িতে ফিরে এসেছে। বিছানায় শুয়েছিল তার মা। ছবির কাহিনীটা ভালো লাগলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। কোন অংশটি ভালো লেগেছে কমেন্টে আমাদের সাথে জানাতে ভুলবেন না। এই ধরনের আরো ছবি দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। দেখা হচ্ছে নেক্সট কোনো গল্পে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।